ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক খাদে নারী ও শিশু সহ নিহত 10 উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। 20 বছরের পুরোপুরি বন্ধ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযান চলবে অপসারণ না হওয়া পর্যন্ত, বলছেন মেয়র সাইদ খোকন। কেন্দ্রীয় ব্যাংকে আগুন নিছক দুর্ঘটনা, বলছে বাংলাদেশ ব্যাংক। তদন্ত করে দেখার নির্দেশ প্রতিমন্ত্রী। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। এতক্ষণ দেখছিলেন সরিয়া ভিত্তিক কেন্দ্রীয় ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ময়মনসিংহের ভালুকায় ট্রাক খাদে পড়ে নারী ও শিশু সহ 10 জন নিহত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, আপনার কাছে জানতে চাই যে দুর্ঘটনাটি আসলে কিভাবে ঘটলো, আর এই সড়কে আসলে প্রায়ই দুর্ঘটনা ঘটে, এর জন্য সড়কের কি কোনো ত্রুটির কথা আপনি জানতে পেরেছেন? হ্যাঁ যোজনা, আমি যদি এই দুর্ঘটনার সর্বশেষ অবস্থা আপনাকে জানাই তাহলে 9টি লাশই ফায়ার সার্ভিস ইতিমধ্যে ভালুকা মডেল থানার স্থানান্তর করেছে। তো ঘটনাস্থলে আপনার রাত 3:30 কিংবা 4টার দিকে স্থানীয় এলাকাবাসী যা বলছেন, 3:30-4টার দিকে ঢাকা থেকে ট্রাকটি জামালপুরের দিকে যাচ্ছিল। তো ওই সময় এই ট্রাক সিমেন্ট বোঝাই ট্রাকটিতে অতিরিক্ত যাত্রীও ছিল, যারা জামালপুর, শেরপুর, ময়মনসিংহের যাত্রী ছিলেন। তো রাস্তার কাজ হচ্ছে, 4 লেনের মাঝখানে একটা গর্ত থাকায় রাস্তার এই ট্রাকটি উল্টে পড়ে যায়, বা গর্তে এসে ট্রাকটি উল্টে পড়ে যায়। তো ঘটনাস্থলেই আপনার 3জন পুরুষ, 3জন মহিলা, 3জন নারী নিহত হয়েছেন। তো আহত 3জনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরো একজন মারা যায়। তো যোজন, আপনি যদি ত্রুটির কথা যেটা বলছিলেন যে ঢাকা ময়মনসিংহ 4 লেন সড়কটি অনেকদিন আগেই উদ্বোধন হয়ে গিয়েছিল। তো কিছু কিছু স্থানে আমরা দেখতে পেয়েছি যে আবার সড়কের কার্পেটিং তুলে আবার নতুন করে কার্পেটিং করছে। চালকরা বিভিন্ন সময় লেন পরিবর্তন করতে হচ্ছে, যার কারণে ময়মনসিংহের ভালুকায় প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে এবং এটা একটা মৃত্যুপুরী হিসেবে পরিচিত পেয়েছে ইতিমধ্যে ময়মনসিংহে। তো যোজনা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভালুকা থেকে সর্বশেষ। সৈয়দ নোমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহের ভালুকা থেকে বলছিলেন আমাদের সহকর্মী সৈয়দ নোমান। এবার অন্য প্রসঙ্গ। 20 বছরের পুরনো যানবাহন পুরোপুরি অপসারণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এছাড়া পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে এবং দুর্ঘটনা কমাতে সব ধরনের ব্যবস্থা নেবে সিটি কর্পোরেশন। আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদুন্না। লক্ষ্যঝক্কর পুরনো যানবাহন ঢাকা শহরে যানজট ও দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। অবশেষে দেরিতে হলেও তা অপসারণে উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গত 1 মার্চ থেকে এইসব যানবাহন অপসারণে অভিযান শুরু হয়। এতে সন্তুষ্ট নগরবাসী। পুরাতন বাসগুলো একেবারে অকেজো সেকেলে হয়ে গেছে এবং এগুলো বর্জন করা উচিত। পুরাতন বাসের কারণে রাস্তাঘাটে বাসগুলো নষ্ট হয়ে পড়ে থাকে, সে কারণে জ্যাম লেগে থাকে। মানে পুরাতন বাসগুলো উঠে দিলে আমাদের যাত্রীদের জন্য অনেক সুযোগ সুবিধা ভালো হবে। পরিবহন ব্যবস্থায় পুরোপুরি শৃঙ্খলা না আসা পর্যন্ত এই অভিযান চলবে বলে জানান দক্ষিণের মেয়র। আমরা আমাদের এই অভিযান অব্যাহত রাখতে চাই। জনগণের স্বার্থে পরিচালিত এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে না আসছে। আমরা এই অভিযান অব্যাহত রাখব। এছাড়া লাইসেন্সবিহীন ড্রাইভারদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি। এ পর্যন্ত আমরা প্রায় 59টি বাসকে ডাম্পিং করেছি এবং প্রায় 60-এর অধিক আপনার ড্রাইভার রয়েছে যাদের লাইসেন্স ছিল না, লাইসেন্সবিহীন যে সমস্ত ড্রাইভার, তাদেরকে আপনার আইনের আওতায় এনে বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা প্রদান করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে। নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন মেয়র। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস করেছে 5 সদস্যের এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ গঠন করেছে 3 সদস্যের কমিটি। কমিটিকে প্রতিবেদন জমা দিতে 5 কর্মদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বিষয়টি নিছক দুর্ঘটনা বললেও এই ঘটনায় ব্যাংকের কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান। এর আগে বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ওই ভবনের 13 তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস 13টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মাহমুদুল হাসানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। বৃহস্পতিবার রাত 9:30টায় বাংলাদেশ ব্যাংকের 13 তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল। উৎসুক জনতার ভিড় সামলাতে বাইরে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আর ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। প্রায় 10টার সময় আমাদের আগুন নিয়ন্ত্রণ হয়ে গিয়েছে। আমাদের একটা কমিটি করা হয়েছে, অলরেডি 5 সদস্যের কমিটি করেছি আমরা খুব শীঘ্রই তদন্ত করে রিপোর্টটা দেব। বাংলাদেশ ব্যাংকও 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। আহমদ জামাল সাহেব নির্বাহী পরিচালক মহোদয়ের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে। ওনারা 3 সদস্যের কমিটি করা হয়েছে এবং এটা 28 তারিখের মধ্যে ওনারা রিপোর্ট দিবেন। তবে আমরা প্রাথমিকভাবে অনুমান করছি যে আমাদের ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি। আর অর্থমন্ত্রী ও গভর্নরের ঘটনাস্থল পরিদর্শনের পর সেখানে ছুটে যান অর্থ প্রতিমন্ত্রী। তিনি সাংবাদিকদের জানান, এই ঘটনায় ব্যাংকের কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আবার হোল জিনিসটাকে অত্যন্ত গভীরভাবে পুনরায় আমরা এটাকে পর্যালোচনা করব, কারণ আমি বিশ্বাস করি বারবার কাকতালীয় হোক বা যেই হোক এটা হওয়া সঠিক নয়। আমি ফিরে গিয়ে কালকে মন্ত্রণালয়ে আমার মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলবো, বলে আমাদের তরফ থেকে আরও উঁচু পর্যায়ের আরও টেকনিক্যাল পর্যায়ের কাউকে দেখানো যায় কি না আমি এটা কথা দিচ্ছি না, তবে মনে করি আমি রিকমেন্ড করব। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কি এবং এর সাথে কেউ জড়িত কিনা তা জানতে অপেক্ষা করতে হবে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। 136তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU সম্মেলনের সব আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ। ঢাকায় প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটিকে বিশ্বের কাছে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার অন্যতম সুযোগ বলে মনে করছে বাংলাদেশ। এছাড়াও চলমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন আয়োজকরা। নিউজ 24কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানান সংস্থার প্রেসিডেন্ট ও বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে 171টি দেশের পার্লামেন্ট নিয়ে গঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা IPU এর সম্মেলন। আন্তর্জাতিক সম্মেলনের ক্ষেত্রে এটিই হবে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন। এরই মধ্যে এই সম্মেলনের প্রাথমিক সব প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। নিরাপত্তার ক্ষেত্রে, তারপরে মিডিয়ার ক্ষেত্রে, তারপরে আপনার ইন্টারনেট সুযোগ সুবিধার ক্ষেত্রে, সার্বিক আয়োজন ব্যবস্থাপনা, তারা বলছে যে তারা সন্তুষ্ট। আগামী 1 এপ্রিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বড় এই আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর 5 দিন ব্যাপী এই সম্মেলনের মূল সেশনগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এতে অংশ নেবে অন্তত 135টি সদস্য দেশ। এর মধ্যে অন্তত 80টি দেশের প্রতিনিধিত্ব করবেন সে দেশের স্পিকার ও ডেপুটি স্পিকার। এছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর MP মন্ত্রীসহ অন্তত 1200 প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন। IPU সম্মেলনে মূলত 4 পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। এবার সাধারণ বিতর্কের বিষয় থাকবে বৈষম্য। সদস্যদের ভোটের মাধ্যমে একটি জরুরি বিষয় নির্বাচন করে তা নিয়ে আলোচনা হবে। এছাড়া সাইডলাইনে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে এই সম্মেলনে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট সহ পরিবর্তিত বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন সংস্থার প্রেসিডেন্ট। তবে এখন নতুন যেই মার্কিন যে প্রেসিডেন্ট, উনি ওনার নানান বক্তব্যের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট যে হয়তো জাতিসংঘের উপরে তারা এতটা বা ততটা আস্থাশীল না, এবং তাদের যে অর্থায়ন আছে তারা ওখানে নানানভাবে সেটাকে কমিয়ে দিবে। সো এটা কিন্তু হচ্ছে বিশ্বকে নিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি। আরেকটা যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে এই সম্মেলনে, সেটা হচ্ছে জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আসবেন, তার বক্তব্য পড়ে শোনাবেন। সো এটা হচ্ছে প্রথমবার যেখানে নতুন জাতিসংঘ মহাসচিবের দৃষ্টিভঙ্গি কি, সংসদীয় সম্প্রদায়ের সম্পৃক্ততাকে উনি কিভাবে দেখেন, তাদের সাথে উনি কিভাবে কাজ করবেন। সো এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন ও বিশ্বের বুকে নতুনভাবে নিজেদের ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে বাংলাদেশের জন্য এটি একটি অনন্য সুযোগ বলেও মনে করছে স্বাগতিক বাংলাদেশ। এই যে একটা যে নেটওয়ার্কিং হচ্ছে, একটা যোগাযোগ হচ্ছে, এবং এটা যদি আমরা সংসদীয় পর্যায়ে সংসদীয় কূটনীতির মাধ্যমে যদি এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাই তো আমি মনে করি আমাদের সার্বিক যে কূটনীতির যে বিষয়টা আছে
এটাকে ব্যাপকভাবে সমৃদ্ধ করবে, অনেক বেশি কার্যকর করবে। নোবেল শান্তি পুরস্কারে ভূষিত 1889 সালে প্রতিষ্ঠিত IPU 171টি দেশের পার্লামেন্টের প্রায় 47,000 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। একটু ভেবে দেখুন তো, মাটির 3000 মিটার ওপর থেকে প্রিয় ঢাকা নগরী দেখতে কেমন হতে পারে। বিশাল এলাকা একসঙ্গে চোখে পড়বে আর সবকিছুই অনেক ছোট দেখা যাবে। আকাশচারী হেলিকপ্টারে চেপে পাখির চোখে ঢাকা দেখেছেন হাবিব আফরোজ, আর ক্যামেরায় ছিলেন শেখ জালাল। প্রোপেলার যতটা দ্রুত ঘোরে তার চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ে আকাশ ভ্রমণের আনন্দ। 4 সিটের এই হেলিকপ্টারটি ওড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। শুরু হয় বাতাসে ভর করে পাখির চোখে শহর দেখা। মেঘের ভাঁজ থেকে চোখে পড়ে শহরবাসীর খোপ খোপ ঘর, যানজট আর আঁকিবুকি পথের দৃশ্য নিয়ে যাবে ভাবনার এক ভিন্ন জগতে। শহর ছেড়ে সামনে এগুলোই চোখ জুড়োনো সবুজ, মাটিতে নানা রঙের খেলা, যেন পটে আঁকা কোনো দৃশ্য। প্রতিদিনের অসহনীয় যানজট এড়াতে সামর্থ্যবান ব্যবসায়ী ও বিদেশি বিনিয়োগকারীরা খুঁজছেন বিকল্প উপায়। এরই ধারাবাহিকতায় কর্পোরেট লেভেলে বৃদ্ধি পাচ্ছে এমন হেলিকপ্টারের ব্যবহার। Very fast from one point to the other. So helicopter and partly this company is very efficient to, in a very short term, to see a lot of Dhaka and the countryside. দেশের যে কোনো স্থানে যাতায়াতের জন্য প্রতি ঘন্টায় ফ্লাইং আওয়ার 50,000 থেকে 1,15,000 টাকা খরচ পড়বে। গত বছরের চেয়ে এই বছর অলমোস্ট আমরা দ্বিগুণেরও বেশি সাড়া পাচ্ছি। অলমোস্ট আমাদের এখন প্রতিদিনই কোনো না কোনো ফ্লাইট আমাদের বুক থাকছে। বর্তমানে হেলিকপ্টার সার্ভিসে বাণিজ্যিকভাবে জনপ্রিয়তা রয়েছে আর&আর এভিয়েশন ও সাউথ এশিয়ান এয়ারলাইন্স। এছাড়া ইউনিয়ন গ্রুপ, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, স্কয়ার সহ মোট 9টি প্রতিষ্ঠানের এমন প্রাইভেট হেলিকপ্টার সার্ভিস রয়েছে। 1999 সালে বাংলাদেশে প্রথম বেসরকারি উদ্যোগে বাণিজ্যিকভাবে চালু হয় হেলিকপ্টার সেবা। শুরুতে খুব একটা সাড়া মেলেনি, তবে 17 বছরে যাত্রী সেবা খাতে অনেক বিস্তৃতি হয়েছে বেসরকারি হেলিকপ্টার সার্ভিসের প্রসারিত পাখা। হাবিব আফরোজ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। সিলেটের অন্য কোয়ারির মতো মরণ ফাঁদে পরিণত হয়েছে জাফলং। অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে ঘটছে প্রাণহানি সহ বিভিন্ন দুর্ঘটনা। অভিযোগ রয়েছে জাফলংকে আদালত পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে পাথর উত্তোলন নিষিদ্ধ করলেও তা মানছেন না প্রভাবশালীরা। সিলেট থেকে সাদিদার আলম নোবেলের প্রতিবেদন। একসময় জাফলংয়ের পিয়াইন ও ডাউকি নদী থেকে যন্ত্র ছাড়াই পাথর উত্তোলন করত শ্রমিকরা। বর্তমানে নদীতে পাথর না পেয়ে তারা আশ্রয় নিয়েছেন যন্ত্রের। বোমা মেশিন, এক্সেভেটর ও পেলোডার দিয়ে গর্ত করে মাটির নিচ থেকে অবৈধভাবে তোলা হচ্ছে পাথর। স্থানীয়রা জানান, এভাবে পাথর উত্তোলনে গত 1 মাসে নিহত হন 7 শ্রমিক, আহত হয়েছেন অনেকে। গর্তটা বেশি করে ফেলায়, যার দরুন চাপ ভেঙে পড়ে। অবৈধভাবে যন্ত্র মেশিন ব্যবহার কারণে, ফেলুডার ব্যবহারের কারণে মাটি দচে শ্রমিকের প্রাণহানি হয়। জাফলংকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সেখানে পাথর উত্তোলন নিষিদ্ধ করে আদালত। যেখানে ইসিএ গেজেটে বলা হয়েছে যে এখানে কোনো ধরনের কার্যক্রম, পাথর উত্তোলন, পাথর
ভাঙার মেশিন চালনা কোনো ধরনের কার্যক্রম চলতে পারবে না। আমি পরিষ্কারভাবে যেটা বুঝি যে এই মানুষের জীবন এবং পরিবেশকে হুমকির মুখে ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র। প্রশাসনের জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানালেন জেলা প্রশাসনের এ কর্মকর্তা। স্থানীয় প্রশাসনকে, পুলিশ বিভাগকে বারবার বলা হয়েছে যারা এসব কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। তারপরেও কিভাবে দিনে দুপুরে এভাবে মেশিন চলছে সেই বিষয়টি আমার নিজের কাছে রহস্যময় লাগছে। পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত জাফলং রক্ষায় প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নেবে, এমনটাই দাবি সিলেটবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বিনামূল্যে চোখের ছানে অপারেশন করিয়েছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং চক্ষু সার্জন ডাক্তার মোট্রি ভাজি। বৃহস্পতিবার সকালে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এই চক্ষু সেবা প্রদান করা হয়। এই সময় বিনামূল্যে 18 জন রোগীর সার্জারি, 62 জনকে চেক আপ সহ চক্ষু সেবা প্রদান করা হয়। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পর। হ্যালো হ্যালো, সেন্টার ফ্রেম করো, সেন্টার ফ্রেম চেক করো, যোজনা। হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে, বাইরে কথা বলেন তো। হ্যালো, আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবির ঘটনায় 200-রও বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্পেনের একটি সাহায্য সংস্থা এই কথা জানিয়েছে। সাগরে কাজ করা বেসরকারি অলাভজনক সংস্থা প্রোঅ্যাক্টিভা ওপেন আর্মস জানায়, তারা ডুবে যাওয়া দুটি নৌকার কাছ থেকে ভাসমান অবস্থায় 5টি মৃতদেহ উদ্ধার করেছে। প্রতিটি নৌকার ধারণ ক্ষমতা 100-রও বেশি বলে জানায় তারা। সংস্থাটির এক কর্মী জানায়, ভূমধ্য সাগর থেকে উদ্ধার করা লাশগুলোর সবাই যুবক বয়সী। তার ধারণা, এই নৌকাডুবিতে কমপক্ষে 240 জন প্রাণ হারিয়েছে। ইতালির কোস্টগার্ডের এক মুখপাত্র 5 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিউজ 24 সংবাদে নিব আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।
আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। আলোচনায় যোগ দিতে আমাদের সঙ্গে যোগ দিবেন চট্টগ্রাম থেকে রিয়াজ হায়দার চৌধুরী ও রাজশাহী থেকে কাজী সাহেব। তবে শুরুতেই জেনে নিব ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর আজকের প্রধান প্রধান শিরোনাম। আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনে আজকের প্রধান শিরোনাম, আওয়ামী লীগে কাউয়া কারা, আতঙ্কে লন্ডন, চলছে বাড়িতে বাড়িতে অভিযান, ক্ষুদ্র হালকা শিল্পে বিপ্লব। এরপর আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠের আজকের প্রধান শিরোনাম, রোগ পরীক্ষার উপাদানে গলদ, রিপোর্টে ভুল, বাংলাদেশ কারো ওপর নির্ভরশীল নয় বলেছেন প্রধানমন্ত্রী, দখলে সন্ত্রাস নির্মূলের নেতা, সহযোগিতায় থানার ওসি। এরপর দেখব দৈনিক প্রথম আলোর শিরোনাম। দৈনিক প্রথম আলো আজকের প্রধান শিরোনাম, প্রধানমন্ত্রীর আগাম নির্বাচনী প্রচার, নেপথ্যে 3 কৌশল, আইএসের দায় স্বীকার, ব্রিটিশ পার্লামেন্ট ভবন ঘিরে হামলা, বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন। এরপর আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের আজকের প্রধান শিরোনাম, হুমকিতে কৃষি জমি। আরও আছে, বাংলাদেশ উন্নয়নের জন্য কারো উপর নির্ভরশীল নয়, স্বাধীনতা পুরস্কার প্রধান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের আজকের প্রধান শিরোনাম, লন্ডনে হামলাকারী জন্মসূত্রের ব্রিটিশ, দায় নিল আইএস, বিশ্ব নেতাদের নিন্দা, রাতভর অভিযানে গ্রেফতার 8, রাতে বাংলাদেশ ব্যাংকে আগুন, 13 তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের 20টি কম্পিউটার পুড়ে ছাই। এরপর আছে আমার হাতে দৈনিক সমকাল। দৈনিক সমকাল আজকের প্রধান শিরোনাম, প্রতিরক্ষা সহ 49 সমঝোতার স্মারক ও চুক্তি প্রস্তুত। এরপর আছে, জঙ্গিদের অর্থের উৎস কোথায়, লন্ডন অ্যাটাক, নিহতের সংখ্যা বেড়ে 5, আইএসের দায় স্বীকার। দৈনিক যুগান্তর আজকের প্রধান শিরোনাম, উড়োজাহাজের তেলে ভেজাল। আরও আছে, ব্যাংকিং খাতের দুর্নীতিবাজদের চক্রান্তের আশঙ্কা, বাংলাদেশ ব্যাংকের আগুন। দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা থেকে প্রকাশিত আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। এবারে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন আমাদের সহকর্মী কাজী সাহেব। কাজী সাহেব, আপনার কাছে জানতে চাই, রাজশাহী থেকে প্রকাশিত আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো আসলে কি কি? শুভ সকাল যোজনা। শুরুতে জানিয়ে দিচ্ছি রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর শিরোনাম। দৈনিক বার্তা তারা শিরোনাম করছে, মধুমাস আসার আগেই নগরীর বাজারগুলোতে ভারতীয় আম, খুচরা বাজারে ভোজ্য তেলের দাম কমার প্রভাব নেই। এছাড়া তাদের আরেকটি শিরোনাম আছে, আদালতের রায়ের পর শপথ নিলেন আওয়ামী লীগ মনোনীত পুঠিয়া ও কালাই পৌর মেয়র। দৈনিক সোনালী সংবাদ তারা শিরোনাম করেছে, রাজশাহীর নৃত্যগুরু বাদল সহ 15 বিশিষ্ট ব্যক্তি ও বিমান বাহিনী পেল স্বাধীনতা পুরস্কার, সম্ভ্রম রক্ষার ওড়না পরিণত হচ্ছে মরণ ফাঁদে, সিআরপি রাজশাহীর জরিপ। দৈনিক সোনার দেশ তারা শিরোনাম করছে, প্রকৌশলীকে লাঞ্ছিতের ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি, চেয়ারম্যানের শাস্তির দাবি প্রকৌশলীদের। দৈনিক রাজশাহী তারা শিরোনাম করছে, রাজশাহী সিটি কর্পোরেশন বুলবুলকে মেয়র পদে ফেরাতে রায়ের কপি মন্ত্রণালয়ে, বঙ্গবন্ধু 2 বাংলার প্রেরণা, এটি বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। উত্তরা প্রতিদিন তারা শিরোনাম করছে, রাবিতে বাড়ছে বখাটেদের উৎপাত। এছাড়া তাদের আরেকটি শিরোনাম আছে, গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে জাতিসংঘে চিঠি যাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এগুলি ছিল রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর শিরোনাম। আজ নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় স্টুডিওতে উপস্থিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। রাম আসাদ, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। শুরুতেই যে বিষয়টি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের নির্বাচনী প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তেই আওয়ামী লীগের নেতারা অনেকেই বিভিন্ন এলাকায় তাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আবার রাজশাহীতে আলোচনায় আসছেন। তারই একটি উদাহরণ হচ্ছে রাজশাহীর বাগমারা। আমরা জানি যে গত 2 দিন ধরে এই ঘটনাটি রাজশাহীতে খুবই আলোচিত হচ্ছে। তিনি একজন প্রকৌশলীকে তার কার্যালয়ে ডেকে পিটিয়েছেন, এরকম অভিযোগ করেছেন ওই প্রকৌশলী। এ নিয়ে গতকাল পাল্টাপাল্টি কর্মসূচিও হয়েছে। জেলা আওয়ামী লীগ এই বিষয়টিকে আসলে কিভাবে দেখে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার এই নেতৃস্থানীয় মানুষদের মধ্যে বা তৃণমূলে কোনো উশৃঙ্খলতা নাই। গত পরশুদিনের যে ঘটনা, বাগমারা উপজেলার চেয়ারম্যান জাকির ইসলাম শান্টু এবং বরেন্দ্রের প্রকৌশলীর মধ্যে যে ঘটনা, এই ঘটনা অবশ্যই দুঃখজনক। এটি প্রথমেই বলতে চাই যে ঘটনাটি দুঃখজনক, কিন্তু ঘটনাটি কেন ঘটল?
আমি যতদূর জানি, আমি কথা বলেছি চেয়ারম্যানের সঙ্গে, আমি কথা বলেছি বরেন্দ্রের ইডির সঙ্গে বিষয়টি নিয়ে। তো সেখান থেকে একটি বিষয় আপনারা বোধহয় জানেন যে ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান প্রশাসনকে একটি চিঠি দিয়েছে, যে চিঠির ভাষাটি এইরকম যে বরেন্দ্রের একটি সেচ প্রকল্প আছে, উপজেলা সেচ প্রকল্প, তার চেয়ারম্যান পদাধিকার বলে উপজেলা চেয়ারম্যান এবং সদস্য সচিব সে প্রকৌশলী। তো এদের কৃষকরা যখন আবেদন করে তাদের বিদ্যুতের লাইনের জন্য, তখন ওই মিটিং দিতে হয় একটি। সেই মিটিংয়ে যাচাই বাছাই পূর্বক যারা যোগ্য বিবেচিত হয়, যাদের ডিপ আছে, বিভিন্ন বিষয় আছে, দেখার পরে সেই বিদ্যুতের লাইনটি দেওয়া হয়। এটি দীর্ঘ 4 মাস যাবত নাকি হয়নি। সেটি নিয়ে জেলা, সেটি তো আমরাও জানি যে এই নিয়ে আসলে মূলত তাদের মধ্যে যে বিরোধের সৃষ্টি, কিন্তু একজন কর্মকর্তাকে তার কার্যালয়ে ডেকে পেটানোর ঘটনাটি, এখন এখানে একটি বিষয় আছে, পেটানোর বিষয়টি তো অবশ্যই দুঃখজনক, কিন্তু উপজেলা চেয়ারম্যান যখন জনগণের প্রতিনিধি, এই জনগণের প্রায় 200-250 আবেদন যখন সেখানে জমা হয়, কৃষকরা এসে যখন চেয়ারম্যানকে অপমানজনক কথা বলে, সে বিষয়ে টিওনো মহোদয়কে ডেকে বলা হয়েছিল এবং পরবর্তীতে তাকে ডাকা হয়েছিল অফিসে। চেয়ারম্যান সাহেব মারার বিষয়টা টোটালি অস্বীকার করেছেন, বলছে আমি তাকে ধাক্কা দিয়েছি। তা আমি মনে করি এটি একটি ভুল বোঝাবুঝির ফল। এই ভুল বোঝাবুঝি থাকা উচিত না এবং ভবিষ্যতে জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে এই বিতর্কিত অবস্থানে না যায় ভালো। তিক্ততাপূর্ণ সম্পর্কের পরিবর্তে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। আচ্ছা, আমি একটু যে প্রসঙ্গটি দিয়ে আসলে শুরু করেছিলাম যে আওয়ামী লীগ এক ধরনের নির্বাচনী প্রস্তুতি শুরু করে ফেলেছে, রাজশাহীর প্রস্তুতিটা কেমন আওয়ামী লীগের? আসলে আওয়ামী লীগ তো নির্বাচনমুখী দলই, আমরা তো নির্বাচন প্রতিনিয়তই করছি। এই কয়েকদিন আগে বারের নির্বাচন করলাম, তার আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন, তার আগে এইভাবে তো নির্বাচনের মধ্যে আমরা আছি। জাতীয় নির্বাচনকে ঘিরে আমাদের যে প্রস্তুতি, আজকে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভা আছে, এখানে আমাদের উপজেলা ইউনিয়নে আমাদের কর্মকাণ্ডগুলো পর্যালোচনা করা হবে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়নের বার্তা, আমাদের কাছে সেইটি মূল বিষয়, সেটি জনগণের ঘোরদৌড়ে পৌঁছে দেয় এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের যে অবস্থান এবং বাংলাদেশের মানুষের যে ভূমিকা, সেই ভূমিকাকে আরো শানিত করাই আমাদের মূল কাজ। তো একটি বিষয় যেটি আমরা তো প্রায় শুনি যে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের যে ক্রোন দলটি আছে, সংসদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের বা উপজেলা আওয়ামী লীগের যিনি সভাপতি সাধারণ সম্পাদক তার সঙ্গে সাংসদের এই যে বিরোধগুলি, এগুলো নিষ্পত্তির কোনো উদ্যোগ আছে কিনা? এগুলো তো একবারে যে নেই তা না, কিন্তু এগুলোকে বিরোধের জায়গায় বলি না, প্রতিযোগিতার জায়গা আছে। সামনে জাতীয় নির্বাচন, অনেকেই চাই আওয়ামী লীগের নেতৃস্থানীয় মানুষরা যে আমরা এমপি হই, তো সেই জায়গাতে একটা প্রতিযোগিতা আছে, বিরোধ নেই। আমরা সবাই সবার সঙ্গে কথা বলি। আজকের মিটিংয়েও সবাই উপস্থিত থাকবে, যে যার মতো তাদের মতামত ব্যক্ত করবে, তারপরে একটি সিদ্ধান্ত আসবে। তো পুনরায় যেটি বলতে চাই, আওয়ামী লীগ একটি বৃহৎ দল, এটি নির্বাচনমুখী দল, এখানে ভোট করার মতো অনেক যোগ্য মানুষ আছে, তাদের মধ্যে প্রতিযোগিতা আছে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে প্রধানমন্ত্রী ভারত সফর, এবারও তিস্তা চুক্তি হচ্ছে না, তো তিস্তা নিয়ে এই অঞ্চলের মানুষের একটি আগ্রহ কিন্তু আছে। আমরা যেহেতু পদ্মার পাশাপাশি মানুষ, আমরা জানি যে পদ্মার পানি চুক্তি নিয়ে আমাদের যেমন আগ্রহ ছিল, তিস্তার চুক্তি নিয়ে তেমন রংপুর লালমনিরহাটের মানুষের আগ্রহ আছে। তো এবারও হচ্ছে না, আগামী নির্বাচনে এই তিস্তার প্রভাব কি পড়তে পারে কিনা? দেখুন, বাংলাদেশ সহজেই সবকিছু পায় না। আমাদেরকে রক্তের বিনিময়ে এদের সাথে অগ্নিঝরা মার্চ মাস থেকে শুরু, আমরা পদ্মার পানির ন্যায্য হিস্যাও পাই না চুক্তি থাকার পরেও, তার জন্য অনেক কিছুই করতে হয়। তিস্তার পানি চুক্তি হবে নাই কথাটি ঠিক না, আমি তো বিশ্বাস করতে চাই যে এবারই হবে। তো সেই জায়গাতে হতাশার কোনো জায়গা নেই। বাংলাদেশ অর্জন করে লড়াই করে, তা আমাদেরকে তিস্তার পানিও যেহেতু দুইটি দেশের বিষয়, সেখানে আমাদেরকে অবশ্যই আমাদের যুক্তি, আমাদের বুদ্ধিমত্তা, মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রজ্ঞা, সব দিয়ে শেখ হাসিনার হাত দিয়ে তিস্তার পানি চুক্তি হবে বিশ্বাস আমাদের আছে। তাতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে আমি বিশ্বাস করি না।
তো তিস্তার পানির চুক্তি হোক, এই অঞ্চলের মানুষও উপকৃত হোক, আমরা এটাই প্রত্যাশা রাখি। সরকার সে বিষয়ে পদক্ষেপ নেবে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। যোজনা আজকে রাজশাহী থেকে সংবাদপত্র পর্যালোচনায় যোগ দিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। রাজশাহী থেকে সংবাদপত্র পর্যালোচনা আজ এ পর্যন্তই। ধন্যবাদ। কাজী সাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে যাব চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। যারা রিয়াজ হায়দার চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রাম থেকে প্রকাশিত আজকের দৈনিক পত্রিকাগুলো প্রধান শিরোনামগুলো কি কি? ধন্যবাদ যোজনা। চট্টগ্রামের প্রায় সবকটি কাগজেই চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর লাশ, হাত পা বাঁধা অবস্থায় যে লাশ উদ্ধার হয়েছে সেটি নিয়ে প্রধানতম প্রতিবেদন আছে। এছাড়াও আঞ্চলিক নানা প্রতিবেদন আছে। বিশেষ করে অগ্নিঝরা মার্চের এই দিনে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত কী ছিল এবং বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলা নামে এই দেশের কী অবস্থা ছিল সেটি নিয়ে প্রত্যেকটি কাগজে নিবন্ধ রয়েছে। দৈনিক আজাদী, যেটি চট্টগ্রামের সবচেয়ে পুরনো কাগজ, সেটি প্রধান শিরোনাম হাত পা বাঁধা চবি শিক্ষার্থীর লাশ, ভাড়া করা এক বাসার নিয়ে রহস্য। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতি সাম্প্রতিক সময়ে একজন শিক্ষকের লাশও পাওয়া গেছে নিজ বাসগৃহে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিয়াজ ইরফান চৌধুরীর লাশ একই কায়দায় পাওয়া গেছে। দৈনিক পূর্বক্ষণ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটি প্রধান শিরোনাম করা হয়েছে রাজনীতিতে আগ্রহ নেই সফল রাজনীতিবিদদের উত্তরসূরিদের। এছাড়াও লন্ডনে হামলার দায় স্বীকার আইএসের। বঙ্গবন্ধুর ভাস্কর্য সরানোর প্রশ্নই ওঠে না বলেছেন মমতা। কলকাতায় যে দাবি উঠেছে একাংশের একটি বিচ্ছিন্ন গোষ্ঠীর বঙ্গবন্ধুর ভাস্কর্য সরানোর, সেটির ব্যাপারে মমতা তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন। দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে বায়েজিদের বাসায় চবি ছাত্র খুনের সেই ঘটনাকে নিয়ে অনুসন্ধানের প্রতিবেদন আছে এবং এক তরুণী ও দুই যুবক ফ্ল্যাটটিতে ভাড়ায় উঠেছিলেন, পরদিন টয়লেটে হাত পা বাঁধা লাশ, এই ধরনের একটি শিরোনাম রয়েছে। এবং 3 এপ্রিল নিলাম হবে দেউলিয়া হাঞ্জিরের 1900 কন্টেনার বিক্রি এবং ক্রিকেটারদের বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ। চট্টগ্রামের 27 মার্চ শুরু হচ্ছে ইমার্জিং টিমস এশিয়া কাপ। দৈনিক সুপ্রভাত বাংলাদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, তারা সেই হত্যাকাণ্ডের খবরের পাশাপাশি বিশেষ গুরুত্ব সহকারে ছেপেছে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউএসটিসির সাম্প্রতিক যে সংকট, সেটির অবস্থা কেমন, সর্বশেষ সেটি নিয়ে ফলো আপ প্রতিবেদন তারা করেছেন। এইগুলো চট্টগ্রামের প্রধান কাগজগুলো শীর্ষ শিরোনাম। আজ আমাদের সাথে প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হয়েছেন বঙ্গবন্ধুর স্নেহধন্য এবং চট্টগ্রামে যিনি একসময় আওয়ামী লীগের শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, যখন বীর জননেতা জহুর আহমদ চৌধুরীর সভাপতি ছিলেন, এবং যিনি অল ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক এম এ গনি। জনাব এম এ গনি, আপনাকে স্বাগত জানাই। আমরা যখন শিরোনামগুলো পড়ছিলাম, এই শহর চট্টগ্রাম আপনারই, আপনার জন্মস্থান, আপনি এখানে রাজনীতি করেছেন। এখন যদিও ইউরোপের 18টি দেশ সহ বিশ্বের 40টি দেশে আপনি আওয়ামী লীগের বার্তা, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে চলেছেন। এই শহর চট্টগ্রামে আইন শৃঙ্খলার আজকে প্রধান শিরোনাম একটি ছাত্র খুনের ঘটনা, এটিকে আপনি কীভাবে দেখছেন? আমি যা দেখতেছি বর্তমান যে চট্টগ্রামে যেসব ঘটনা ঘটতেছে, এটা কিন্তু আসলে এটা বিটুইন দুইটা গ্রুপের মধ্যে এটা পার্সোনালিটি ক্লাস। এখানে সরকারের কিছু করার নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, সমাজ এবং যুবক আমরা যে সবাই মিলে কাজ করি, যে কান্ট্রি যারা আছে, এটাতে হবে কি সবার সহযোগিতার প্রয়োজন। এবং বিশেষ করে যারা রাজনীতি করে বা রাজনীতির বাইরে যারা আছে, তাদের সবাই একসাথে কাজ করলে এইসব ছোটো ছোটো জিনিস এগুলিকে অ্যাবসলিউটলি এগুলিকে ইয়ে করা যায়। কারণ আমাদের দেশের সংবাদপত্রের সবচেয়ে প্রবলেম হলো তারা সবসময় নেগেটিভ নিউজ আগে দিয়ে দেয়। বিদেশের মধ্যে কি আমাদের যে সরকারের বর্তমান যে শেখ হাসিনার যে অর্জন, যে ডেভেলপমেন্ট, যেসব কাজ চলতেছে, ওই সম্বন্ধে তারা কিছু লিখবে না। একটা লোক যদি সাধারণ একটা কোনোভাবে আঘাত হয়, সেটাকে হেডলাইন করতে, এটাতে দিস ইজ নট দ্য পজিটিভ নিউজ। নিউজটা এভাবে করতে হবে যে চট্টগ্রামে কী পেল, কী পেল না, কী আমাদের ডিমান্ড চট্টগ্রাম শহরবাসী। আমাদের যে অর্জনগুলি হচ্ছে, যেমন মনে করুন যে বর্তমান বছর আগামী এপ্রিল মাসে যখন ইন্ডিয়া যাবে, একটা চুক্তি করে বলছে, চুক্তির কোনো কিছুই হয়নি, খসড়া হয়নি। এটা হবে যখন উনি যাবে, টেবিলে কি এজেন্ডা হবে দেখবে, চাইতে হবে। এখন থেকে আমরা করতে দিব না, সেটা দিব না, নেগেটিভ নিউজ। এইসব নিউজ যারা দেয় তাদের কাছে আমি অনুরোধ করবো, এটাতে সরকারের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে। তো আমাদের পজিটিভ নিউজ দেওয়া, আমি প্রত্যেক সাংবাদিকের কাছে বিশেষ করি পত্রিকার মালিক যারা, তাদের কাছে একটা অনুরোধ থাকবে। এটাতে করা হয় কি জানেন, এটাতে হয় এটা আপনি জাস্ট এনকারেজ দেম টু ডু মোর ক্রাইম।
প্রাসঙ্গিকভাবে আরেকটি প্রশ্ন আপনাকে জানতে চাই, আপনি যে বাইরের সাথে বাংলাদেশের যে সম্পর্কের কথা বলছেন, আপনি প্রাসঙ্গিকভাবে আপনাকে যদি জানতে চাই, বর্তমানে যে বহির্বিশ্ব লন্ডন সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আপনি সফর করেন সাংগঠনিক কারণে, বাংলাদেশের ভাবমূর্তি এখন আসলে বাইরে কীরকম? অত্যন্ত ভালো। আমি বলি যে গত সেপ্টেম্বর মাস থেকে ইউনাইটেড নেশন থেকে পর্যন্ত আমি 19টা দেশে গেলাম। আগে বাংলাদেশের মানুষ আমাদেরকে তারা ইন্ডিয়ান বলতো, বাঙালি বলতো না, বাংলাদেশকে চিনত না। থ্যাংকস আল্লাহর কাছে শুকর যে আজকে বাংলাদেশের বহির্বিশ্বের প্রায় 82 দেশে 1,24,00,000 লোক কাজ করতেছে। তার মধ্যে আমি 10 বছর আগে ট্যাক্সে ছিল মাত্র 14,000 লোক, সেই জায়গায় এখন 4 লক্ষ লোক। আমাদের লোকেরা এখন এমন কোনো জায়গা নেই, এমন কোনো অফিস নেই যেখানে কাজ করতেছে না। আফ্রিকায় যান সেখানেও কাজ করতেছে। আজকে সবচেয়ে খুশির ব্যাপার হলো ইউরোপের মধ্যে প্রায় 30 জনের মতো কাউন্সিলর আছেন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কাউন্সিল। এটা আপনারা জানেন, লন্ডনে আমাদের 3 জন মেম্বার অফ পার্লামেন্ট। আপনি যদি ইতিহাস দেখেন, গত 100 বছরে মাত্র ইন্ডিয়া থেকে গিয়েছিল দাদাভাই নওরোজি, ইউরোপিয়ান হাউস অফ কমন্স পার্লামেন্ট মেম্বার ছিল। সেই জায়গায় 3-3টে আমরা পেয়েছি। আমাদের বঙ্গবন্ধু দহিত্রী শেখ রেহানার মেয়ে তুলিবা আসছে। তো আমাদের ছেলেরা যারা কাজ করছে, ডন ইনস্টিটিউটে এখন কাজ করতেছে। আমাদের ছেলেরা ফরেন সার্ভিসে আছে, পুলিশে আছে, সব জায়গায় আছে। বাংলাদেশের ছেলে মেয়েরা এত ট্যালেন্টেড, এটা বাইরে না গেলে বোঝা যাবে না। আমি আমার কথা বলি, আমারই আত্মীয় বা গ্র্যান্ড ডটার জেরিন গানি, সে ফক্স নিউজ টেলিভিশনের মধ্যে সেই নিয়মকে কাজ করতেছে, ভেরি ইম্পর্টেন্ট পজিশন। তার কারণটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের বর্তমান, আগে আমাদেরকে বলতো তলাবিহীন জুড়ি, এখন সেটা তারা বলে না। কারণ এখন বাংলাদেশ আপনি জানেন হাজার হাজার টুরিস্ট যাচ্ছে, সাউথ এশিয়া, মালয়েশিয়া যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, দে আর সো ওয়েল অফ। আর আমরা যখন বিদেশে যখন যাই, আমার নেত্রী যখন যায়, তারা শেখ হাসিনাকে এটা মনে করে শি ইজ দ্য পায়োনিয়ার আর শি ইজ দ্য গ্রেট প্রাইম মিনিস্টার, শি ইজ ডুইং টু মাচ ফর দ্য বাংলাদেশ। আজকে আপনাকে পেয়েছি আরেকটি প্রশ্ন খুব জানতে ইচ্ছেই করছে, আপনি যখন 1971-এর সশস্ত্র যুদ্ধ যখন শুরু হয়, তার আগে যে রাজনৈতিক একটি নেপথ্যের একটি অবস্থান, একটি ব্যাকগ্রাউন্ড ছিল, সেই জায়গায় আপনি তখন লন্ডনে ছিলেন। আপনি তখন বাংলাদেশের পক্ষে ওখান থেকে যে কাজ করেছেন, সেই সময় কীরকম সমর্থন পেয়েছিলেন? আমি আসলে অত্যন্ত নিজেকে ব্যাকগ্রাউন্ড মনে করি, এই জন্য আমার উচিত ছিল যে দেশে যখন যুদ্ধের সময় থাকা উচিত ছিল, কিন্তু কোনো একটা বিশেষ কারণে যখন আমাকে আইয়ুব খান মার্ডার কেস পদকার জমিদারকে কেস দেওয়া হলো, অনেক টর্চার করা হলো, আমি চিকিৎসার জন্য আমি চলে গেছিলাম। তার কিছুদিন পরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার হাজব্যান্ড আগরতলা কেসে রিলিজ হওয়ার পরে যখন লন্ডন করেন, তখন ওনার সঙ্গে দেখা হলো। তখন যখন যুদ্ধ আরম্ভ হয়, তখন আমি প্রথম বাঙালি। আপনারা জানেন লন্ডন তখন বাঙালি থাকতো না, বাঙালির শিল্প কারখানা কাজ করতো, বার্মিংহাম, ম্যানচেস্টার, বারহামটন, শেফিল্ড, কিছু জায়গায় শ্রমিকরা থাকতো। তো আমি বার্মিংহামে প্রথম অ্যাকশন কমিটির চেয়ারম্যান হলাম। আমার সঙ্গে যিনি ছিলেন সেক্রেটারি টনি হক, তুজামল হক, পরবর্তীকালে আশরাফ সাহেব আমাকে অ্যাম্বাসেডার করে ফ্রান্সে পাঠাচ্ছিল, ভেরি ডাইনামিক লিডার, এখন উনি জীবিত আছেন। তারপর যখন আমরা আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, যে কোনো ইন্ডিয়া থেকে তারা বললো যে এখানে কোনো আওয়ামী লীগের কোনো স্ট্যান্ড কমিটির লোক থাকতে পারবে না, তখন আবু সঈদ চৌধুরী সাহেব ছিলেন, একটা মিটিংয়ে ছিলেন ইউনাইটেড নেশনের ওখানে, জেনেভাতে উনি আসলেন। আসার পরে ওনাকে আমরা আমাদের অ্যাকশন কমিটির চেয়ারম্যান করে 5 জন নন পলিটিক্যাল লোককে নিয়ে আমরা স্ট্যান্ড কমিটি করি। তো তখন আমরা যখন করেছিলাম, আমার মনে হয় আমার লাইফের মধ্যে এরকম বাংলাদেশ সারা পেয়েছে, যারা কাজ করতো তারা পকেটে করে প্রতি মাসে যে বেতনটা পেত সপ্তাহে প্যাকেটটা কিন্তু দিয়ে দিচ্ছে, এরকম মেয়েরা হাতে চুরি করে দিয়ে দিচ্ছে, অনেকটা কিছু। এইভাবে যে সাপোর্ট পেয়েছি আমার কাছে স্বপ্নের মতো লাগে। আমরা রাত্রে বেরোতাম, সন্ধ্যা 6টা আসতাম, সারা রাত খালি মিটিং করতাম। তো এই যে ওদের সহযোগিতা না হলে দেশ স্বাধীন করার অসুবিধা ছিল। কারণ আপনারা জানেন যে ব্রিটিশ গভর্নমেন্ট তখন, ইউরোপ ছিল 2 ভাগে, একটা হলো প্রো রাশিয়ান, একটা ছিল প্রো আমেরিকান। কোল্ড ওয়ারের সময় ছিল। রাশিয়ান ক্যাম্প যখন আমাদেরকে সমর্থন দিল, তখন আমেরিকা এবং ব্রিটিশ তারা সমর্থন দেয়নি। আমরা ব্রিটিশ আমাদেরকে সমর্থন দিয়েছে, এই কারণে আমরা আঙ্গার স্ট্রাইক করেছিলাম পার্লামেন্টের বাইরে। 1972 সালে 1972 5 ফেব্রুয়ারি তারা আমাদের রিকগনাইজ করলো। তারপর আমি আমি প্রথম ফ্ল্যাগটা উঠেছিলাম এই একটি ঐতিহাসিক কারণে। প্রাসঙ্গিকভাবে একটু জানতে চাই, আপনারা যে বাংলাদেশের জন্য কাজ করেছিলেন প্রায় 4.5 দশক আগে আন্তর্জাতিক পর্যায় থেকে, সেই বাংলাদেশ আজকে আমরা কতটুকু এগিয়েছি, বা আমাদের যে লক্ষ্যমাত্রা, আপনি যেমনটি বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার অনেকগুলো কাজ অর্জন, আমরা আসলে ঠিক আমাদের চূড়ান্ত যে লক্ষ্যমাত্রা কতটুকু আমরা এগোতে পারবো বলে এই পরিপ্রেক্ষিত, বর্তমান পরিপ্রেক্ষিত থেকে আপনার মনে হয়? সত্য কথা বলতে গেলে আমরা
আজ থেকে আরও 15 বছর আগে আমরা এরকম একটা পৌঁছে যেতাম যে দেশের মধ্যে যদি প্রধানের সরকার না হতো, আর্মি ব্যাক সরকার বা সরকারি সরকার, এরা আমাদেরকে অনেক পিছনে নিয়ে গেছে। এত এই ডাস্টবিনে আবর্জনা ক্লিয়ার করতে অনেক সময় লাগছে আমাদেরকে। এখন জননেত্রী শেখ হাসিনা যে আমাদের যে অর্জনগুলি আমরা করতেছি, পলিটিক্যালি না, ইকোনমিক্যালি আমি বলি। কারণ গত বছর আমাদের মাননীয় মন্ত্রী আমাদের খন্দকার মুশারফ আমি গেছিলাম সুইডেন একটা কনফারেন্সে, গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন ডেভেলপমেন্ট। 117টা কান্ট্রি পার্টিসিপেট করছিল। আপনারা জানিস করবেন, পৃথিবীর যে কোনো জেলে কোনো বাঙালি ক্রাইমের জন্য জেলে নেই। পাকিস্তান, ইন্ডিয়ান বহু আছে, 2-4জন জেলে আছে, তারা হলো ইলিগেল ইমিগ্রেন্টস। আমাদের ক্রাইম রেট মুঠে নেই অবশ্যই, আমরা সো প্রাউড অফ দেম। আর আমাদের বর্তমান যে বাংলাদেশের বাইরে যে আপনি যেটা বললেন, আমাদের মনে করেন যে ইংল্যান্ডে 12,000 মতো রেস্টুরেন্ট আছে বাঙালিদের, 8,000 মতো টেকও আছে। আমরা প্রায় 2,40,000 লোকের চাকরি দিয়েছি। আমরা প্রায় 7 মিলিয়ন পাউন্ড মানে 7,000 কোটি টাকার ট্যাক্স দিয়েছি গভর্নমেন্টকে। বাংলাদেশের বিগেস্ট এমপ্লয়ার, বিগেস্ট ট্যাক্স পেয়ার এবং বিগেস্ট সোশ্যালি তারা করতেছে। তো এখন কথা হচ্ছে কি, এটা যখন দিই আমি একটা বলি আপনাকে, আপনারা জানেন প্রতি বছর ব্রিটিশ কারিওয়ার্ড একটা হয় আমাদের কারিওয়ার্ড। তো সেখানে প্রধানমন্ত্রী থাকে, মন্ত্রীরা থাকে। তো আমি মাঝে মাঝে গেস্ট স্পিকার হই। তো আমি ব্রিটিশদেরকে বলছিলাম, লোক আমি তাদেরকে এটা ইংরেজি বলতে হবে, ইউ সেন্ড রবার্ট ক্লাইভ টু ইন্ডিয়া in the name of East India Company to do the business. But instead of that, Robert Clive, what he did, he tried to kill our last Nawab of Sirajullah, which is gunpowder. But with the Bangladeshi came here in England with our curry powder. The curry powder is most powerful than the gunpowder. এটা আমরা বলেছি। আমাদের কথা হচ্ছে কি, বাঙালির এখন আপনি লন্ডন, আমেরিকার মতো জায়গায় এখন আমাদের মেয়েরা ট্যাক্সি চালাচ্ছে, ট্যাক্সি ক্যাব চালাচ্ছে। আমাদের অনেক আমি বলি, এখন তো আগে তো আমরা টেলিভিশন দেখতাম না, BBC বলেন, ITN বলেন, কোনো টেলিভিশন দেখতাম না, করলে বাংলাদেশের বাতমি, মরা কুকুর, মরা মানুষ, মরা জিনিস। এখন কি দেখায় তারা? ডেভেলপমেন্ট যেটা আপনার যে বাংলাদেশের ওরা বলে যে তারা বিশ্বাস করতে পারে না যে শেখ হাসিনা কি আলাউদ্দিন ছাড়া করছি। নো, নট শেখ হাসিনা, বিকজ বাংলাদেশের 16 কোটি মানুষ শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে এবং তার অর্জনকে, তার প্রোগ্রামকে। কিন্তু এখানে একটা কথা আছে যেটা দায়বদ্ধ আমি, আওয়ামী লীগ যারা করে বা আওয়ামী লীগের সঙ্গে যারা আছে তাদের একটা দায়িত্ব আছে। আওয়ামী লীগ মানে হলো জনসেবা, আওয়ামী লীগ মানে দেশ সেবা, আওয়ামী লীগ মানে মানুষের বিপদে জড়িয়ে পড়া। আমরা যখন রাজনীতি করতাম, আমরা গ্রামে গ্রামে থেকে পুর পরিষ্কার করতাম, নালা পরিষ্কার করতাম। ইটস এ পার্ট অফ পার্টি। তা আমাদের ছেলেদের কাছে বিশেষ করে অনুরোধ থাকবে, যারা করে তারা যেন গ্রাম উন্নয়নের প্রোগ্রামে তারা যখন যায়, তা সেটা যদি যায়, দ্যাট ইজ কল দেশ। নতুন প্রজন্মের জন্য আপনার কোনো প্রস্তাবনা আছে কিনা? আপনার জীবনের এই বয়সে এসে নতুনদের জন্য কোনো নির্দেশনা বা প্রস্তাব? নতুনরা এখন কথা হচ্ছে তাদের একটা প্রবলেম হয়ে গেছে, জানেন, পৃথিবীতে মানুষ কোনো কিছু করতে হলে ইউনিট টাইম অ্যান্ড এক্সপিরিয়েন্স। আমি বঙ্গবন্ধুর কথা আসি, 1949-এ আওয়ামী লীগ হলো। উনি 49 থেকে 66 করতে হয় প্রায় 17 বছর। এই 17 বছর পরেই উনি প্রেসিডেন্ট হয়েছেন। আর আজকাল যে ছেলেরা আজকে পার্টি করে, আজকে প্রেসিডেন্ট সেক্রেটারি হতে চায়। আপনাকে প্রুভ করতে হবে। আপনি জানেন, আপনাকে মূল্যায়ন করবে পাবলিকেরা, আমি মূল্যায়ন করতে পারবো না, কাজ করতে হবে। ছেলেদের প্রথম মোস্ট ইম্পর্টেন্ট দিন হলো তার এডুকেশন। আপনার যদি ডিগ্রি থাকে, এডুকেশন থাকে, তাহলে তো আপনি কাজ করবেন। আর আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে আপনাকে দিয়ে লাভ নেই। আমি যখন বিদেশে যাই, আমাকে ওরা জিজ্ঞেস করে দেশে ইকোনমি কীরকম, পার ক্যাপিটা ইনকাম কীরকম, তোমাদের পাওয়ার সিচুয়েশন কি, তোমাদের এগুলো আমার উত্তর দিতে হবে। আর শুড বি অল ইকুইপড, জানাতে হবে, জানা দরকার। আপনি তো দেখাতে দিতে পারেন না। আরেকটি বিষয় জানতে চাই যে রাজনীতিবিদদের যারা ওই সময় রাজনীতি করেছেন, বিশেষ করে মুক্তিযুদ্ধের আগে বা মুক্তিযুদ্ধের পরপর, রাজনীতি যখন এখনকার মতো কলুষিত ছিল না, তাদের যারা উত্তরপুরুষ নতুন প্রজন্ম, বরণ্যের রাজনীতিবিদদের সন্তানদের অনেকের মধ্যে রাজনীতি করার আগ্রহ নেই বলে আজকের কাগজে একটি শিরোনামে এসছে। আপনি কেমন মনে করেন? এটা কিন্তু ঠিক না। পলিটিক্স কোনো যেটা ফ্যামিলিগত করতে হবে তাই নয়। কারণ পলিটিক্স এমন একটা জিনিস, এটা হচ্ছে একটা কারিজমেটিক লিডারশিপ হতে হবে, পাবলিকের গ্রহণযোগ্য থাকতে হবে। এই জন্য আমি বললাম যে আপনি যদি দেখেন ভারতের ইতিহাস, নেহরু 18 বছর প্রধানমন্ত্রী ছিল, ইন্দিরা গান্ধী 16 বছর, তার ছেলে 5 বছর, সবগুলি মিলে তারা 30 বছর ক্ষমতা ছিল কংগ্রেস। তাদের এই গ্র্যান্ডসন রাহুল গান্ধী কংগ্রেসের সেক্রেটারি হলো, গত 8 বছরে যখন সে হলো ইজ টোটালি ফেলিয়ার। যে জায়গায় সেখানে সে পরাজয় করতে, আপনি তার এলাকাও সে পাচ্ছে না। তো এটা মানেন যে আমার বাবা ছিল, তার ছিল না। আপনি কি সেটা প্রমাণ করতে হবে, সেটি নিজের যোগ্যতা, নিজের যোগ্যতা আমি আসতে হবে।
ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছিলেন যিনি অল ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং শুধু ইউরোপ নয়, চীন, রাশিয়া সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সহ বিশ্বের অন্তত 40টি দেশে তিনি ঘুরেছেন, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করছেন, বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করছেন এবং নতুন প্রজন্মকে তিনি বেশ কিছু নির্দেশনামূলক কথাও বললেন। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ যোজনা। রিয়াজ হায়দার চৌধুরী, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক খাদে নারী ও শিশু সহ নিহত 10, উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। 20 বছরের পুরনো যানবাহন বন্ধ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, অভিযান চলবে অপসারণ না হওয়া পর্যন্ত, বলছেন মেয়র সাইদ খোকন। কেন্দ্রীয় ব্যাংকে আগুন নিছক দুর্ঘটনা, বলছে বাংলাদেশ ব্যাংক, তদন্ত করে দেখার নির্দেশ অর্থ প্রতিমন্ত্রীর। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 136তম আসর বসছে ঢাকায়, নিজেদের ভাবমূর্তি তুলে ধরার অন্যতম সুযোগ মনে করছে বাংলাদেশ। এবং মরণ ফাঁদে পরিণত হয়েছে সিলেটের জাফলং, অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। এখন এ পর্যন্ত, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।